সন্ধ্যা বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো। আমি অনেকটাই ভালো। সবার প্রথমে আমার ভালোবাসার মানুষ আমার শিবানিদি আমাকে যে মেডিসিনটা গার্গেল করতে বলেছে, কালকে মেডিসিনটা কিনে আনার পরে আমি কাল রাতে 3বার গার্গেল করেছি। রাত 10টায় এসে পৌঁছেছে ওষুধটা। 10টা, 11টা, 12টা, 1 ঘন্টা অন্তর 3বার করেছি। সকালে করে অফিসে গেছি, অফিস থেকে এসে এখন করলাম। গলা অনেকটাই পরিষ্কার। সারাদিন আমি কোনো ভিডিও করিনি, ওই জন্য ব্লগ চ্যানেলটায় কিছু শুট করেছি। তা সত্যি সত্যি শিবানীদির কাছে অনেক ধন্যবাদ। নমস্কার দিদি, তোমার জন্য আমার গলার আওয়াজটা আবার স্বাভাবিক হতে চলেছে। লবণ যেন অনেকবার গার্গেল করেছি, কিচ্ছু হয়নি। গরম জল খাচ্ছি আজ 2 দিন ধরে, কিচ্ছু হয়নি। যাই হোক, এবার আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। ইউটিউবটা করার আগে আমার ফ্যামিলি, আমার সন্তান, আমার পরিবার আমার উপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে। সেসব ঝড়ের কথা আমি কোনোদিন এসে ইউটিউবে বলিনি। অনেক ভালোবাসার মানুষ আছে আমাদের ভালোবাসতে গিয়ে নিজের অজান্তেই কখন আমাকে অপমান করে, তাদের সে বোধ বুদ্ধি নেই। আমার সংসারে আমার মেয়েদের মতামত, আমার বাড়িতে কে আসবে কি না আসবে সেটার জন্য আমার মেয়েদের মতামত লাগবে কিনা, আমার মেয়েরা আমার ব্যাপারটা মেনে নেবে কিনা, আমার কোনো কারণে আমার মেয়েরা কষ্ট পাবে কিনা, সম্পূর্ণ আমার ব্যাপার। ওটা আমার পৃথিবী, সেখানে আমি কাউকে ঢোকার অধিকার দিইনি। আমাকে নিয়ে বলো, আমার ইউটিউব কন্টেন্ট নিয়ে বলো, আমার পরিবারে কেউ ঢুকতে যেও না, কারণ আমি পরিবারে ঢোকার অধিকার কাউকে দিইনি। আমার কোনো কাজের জন্য যদি কেউ কষ্ট পায়, যদি সে সত্যি আমাকে ভালোবাসে, আমাকে ফোন করে কিংবা আমাকে ব্যক্তিগত মেসেজ করে বলতে পারে। আমার কন্টেন্ট নিয়ে কেউ যদি আমার পরিবারকে, যদি আমার মেয়ে জামাই, আমার ফ্যামিলির লোক নিয়ে কেউ যদি কন্টেন্ট করে ভিউ কামাতে চায়, আমার থেকে খারাপ কেউ হবে না। ওয়ার্নিং দিয়ে দিলাম, যারা বোঝার তারা বুঝে নিও। সে কন্টেন্ট ক্রিয়েটারই হোক আর ভিউয়ার্সই হোক। ভিউয়ার্সরা তো কন্টেন্ট করবে না। এই কথাটা আজকে আমি বলতাম না। আজকে 2 দিন পরে কেন বললাম? নিশ্চয়ই কারণ আছে। আমি আজকে নিষেধ করে দিলাম, পরিবারের ভেতরে নয়। আমাকে ভালোবাসো, আমার কন্টেন্ট নিয়ে কথা বলা থাকলে আমাকে নিয়ে কথা বলো, খবরদার আমার পরিবার মধ্যে ঢুকে নয়। এতটা অধিকার আমি কাউকে দিইনি। আমার পরিবার আগে ইউটিউবের যারা কন্টেন্ট ক্রিয়েটার, যাদের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচিত, সবার আগে আমার পরিবার। আমার সন্তানদের মাঝখানে, আমার মাঝখানে ঢুকতে চাইলে আমি মেনে নেব না। আমার পরিবার, আমার মেয়েদের কিভাবে আমি সামলাবো, আমার মেয়েরা রাগ করলো কিনা, আমার মেয়েরা ভালোবাসলো কিনা, আমাকে সমর্থন করলো কিনা, আমার কাজে আমি বুঝে নেব। সেটার জন্য অন্য কারোর কোনো দরকার নেই। তা হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সারাদিন আমার কোনো ভিডিও পাওনি, তোমরা হয়তো মিস করেছো। অবশ্যই আমার যারা ভালোবাসার মানুষ তারা তো মিস করবেই। আজকে আমি প্রিয়াকে চরম কড়া 2টি কথা বলবো। কারণ আমি অনেকের ভিডিও দেখলাম, কালকে অনেকের ভিডিও দেখলাম। প্রিয়া তার ছেলেকে দেখিয়ে 22 লাখ টাকা কামিয়েছে, এটার একটা রব উঠেছে। কোথাও নাকি একটা শর্টে দেখা গেছে প্রিয়া সেটা বলেছে। হ্যাঁ, প্রিয়া বলেছে 22 লাখ টাকা কামানোর, কিন্তু ছেলেকে দেখিয়ে নয়, সে হাতা খুন্তি দেখিয়ে বলেছিল যে হাতা খুন্তি নেড়ে নাড়াচাড়া দেখিয়ে যদি আমি বছরে 22 লাখ টাকা ইনকাম করতে পারি, তোমরাও পারো, চেষ্টা করে দেখো না। সেই ভিডিওটা এখন আছে, একটা টাকার ছবি তুলে, একটা শর্ট ছবি। যাই হোক, প্রিয়ার কাছে এখন বর্তমানে 12 লাখ কিছু টাকা আছে, তার আয়ুষের চিকিৎসার জন্য তার ভিউয়ার্সরা, তার পরিবারের এপি ব্লগ ফ্যামিলির লোকেরা তাকে সাহায্য করেছে, আয়ুষকে। সেখানে যখন বিএমটি হলো না, নিশ্চয়ই কোনো কারণ, সে কারণ সবাই জানে, আমি আর নতুন করে বলছি না। টাকাটা জোগাড় হয়নি, সেই জন্য তারা পুনের চিকিৎসায় করাবে সিদ্ধান্ত নিয়ে এবং করালো। তো পুনের চিকিৎসা কি প্রিয়া এমনি হচ্ছে? সেখানে টাকা লাগছে না, সেটা নাকি তোমার ক্ষমতার মধ্যে আছে। তুমি 1 বছরে যা ইনকাম করো, বছরে তোমার ছেলেকে ওই কটা টাকা তুমি করতেই পারো। আচ্ছা ধরো তো প্রিয়া, আজকে ইউটিউবটা বন্ধ হয়ে গেল, তোমার 12 লাখ তুমি লোককে বিলিয়ে দিলে। তুমি যে 12 লাখ টাকা নিলে না, তুমি বিলিয়ে দিলে, ইউটিউবটা বন্ধ হয়ে গেল, কি করবে তখন? আয়ুষের চিকিৎসা কি হবে? বিনা চিকিৎসায় ছেলেটা তিল করে শেষ হয়ে যাবে। তুমি না মা, ছেলের ভবিষ্যৎ ভাবো না? তুমি কি শুনছো? লোককে টাকা ফেরত দিয়ে কোনো আর্ত মানুষের সাহায্যে তোমাকে বলতে কেউ কম করছে? গালাগালি যখন তুমি খাচ্ছ, তুমি হাজার ভালো কাজ করলেও তোমাকে গালাগালি দেবে, কেউ তোমাকে গিয়ে চুম্মা খাবে না। কারণ
যারা বলার তারা ভালো কাজেও বলবে, খারাপ কাজেও বলবে। তাহলে তোমাকে একটা কথা আমি আজকে বলতে চাই প্রিয়া, একটা টাকাও তুমি কাউকে দিও না, একটা টাকাও তুমি কাউকে দিও না। সব কটা টাকা আয়ুষের নামে তুমি ব্যাংকে অ্যাকাউন্টে ফিক্সড করো, যাই করো, এমআরআই করো, করে দাও। ওটা আয়ুষের জন্য দিয়েছে, আয়ুষকে আশীর্বাদ করেছে। ওই টাকা অন্য কাউকে দেওয়ার কোনো দরকার নেই। তুমি যে পরিকল্পনা করেছিলে সুন্দর পরিকল্পনা, কিন্তু সেই পরিকল্পনায় তোমাকে কি কেউ ছেড়ে দিচ্ছে? ছেড়ে দিচ্ছে কেউ? নেগেটিভের পর নেগেটিভ কথা আসছে, নতুন নতুন কথা উঠে আসছে, একের পর এক থরে থরে কথা আসছে। কথাই যদি শুনছো তাহলে কেন টাকা তুমি নেবে না? যে জিনিসের জন্য তুমি কথা শুনছো তাহলে সেই জিনিসটা কেন তুমি নেবে না? আগে বলেছিলাম হ্যাঁ, যারা টাকা দিয়েছে তাদের টাকা ফেরত দাও। এখনো বলবো, যারা টাকা দিয়েছে, যারা ফেরত চায় তাদের টাকা তুমি দিয়ে দাও, তাছাড়া আর কাউকে নয়। কার চাল উড়ে গেছে তার দায় তোমার না। সে ভোট দিয়ে যে রাজনৈতিক দলকে জিতায়, পঞ্চায়েত আছে, পঞ্চায়েত সমিতি আছে, এমএলএ এমপি আছে, তাদের ঘর ভাঙার দায়িত্ব তুমি নাওনি, তুমি নিয়েছো তোমার ছেলের দায়িত্ব। হ্যাঁ, আর কোনো থ্যালাসেমিয়া পেশেন্ট যদি উপযুক্ত প্রমাণ দিয়ে তোমার কাছে আসে তবেই তুমি দেবে। আগে তোমাকে বলেছিলাম কোনো এনজিওকে টাকাটা দাও, এনজিওকে টাকা দিলে না একটা টাকাও রুগীর কাজে লাগবে না। তাই যদি লাগতো, কত এনজিও, কই তোমার ছেলেকে 10টা টাকা কোনো এনজিও দান করেছে? কোনো থ্যালাসেমিয়া এনজিও কি তোমাকে 10টা টাকা, 10 লাখ টাকা দান করেছে? তাহলে এনজিওর মাধ্যমে তুমি দেবে না, পুরো টাকাটাই তুমি আয়ুষের জন্য নেবে। ওই টাকা থেকে আয়ুষের চিকিৎসা হবে। তুমি মা, আয়ুষের মা, তোমাকে আমরা পেয়েছি আয়ুষের মাধ্যমে, আয়ুষকে পেয়েছি তোমার মাধ্যমে। তোমাকে ভালোবাসি, আয়ুষকে ভালোবাসি, তোমার পরিবারের সদস্য আমরা। শেষে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, প্রথমে আমি তোমার একজন ভিউয়ার্স। তাহলে আমি তোমার কাছে এই দাবি রাখতেই পারি, আয়ুষের চিকিৎসা আয়ুষের টাকাতেই হবে। ওই টাকায় তোমার কিংবা অভিজিতের কোনো অধিকার নেই। ওই টাকা আয়ুষের টাকা, আয়ুষকে দিয়েছিল কে? সেই টাকা তুমি যে কেউকে দিতে পারো না। কার চাল ভেঙে গেছে, হ্যাঁ তুমি অনেক দরদি, আমি জানি। ওই টাকা তুমি বেশি কথা বলে নিজের থেকেই দেবে, আর ওই টাকা তুমি অন্যকে দান করবে না। 1 টাকাও তুমি ওখান থেকে দেবে না, কারণ ওই টাকা যদি তোমার অ্যাকাউন্টে থাকে, তোমার বাড়িতে দলে দলে লোক যাবে, কাঁদবে, চোখের জল ফেলবে, বাচ্চাকে নিয়ে ভিডিও বানিয়ে তোমাকে দেবে, আর তুমি সেই টাকা দিয়ে দেবে। তাহলে আমরা কি করেছি? আমরা তো আয়ুষের জন্য পাঠিয়েছি, আমরা সবাই আয়ুষের জন্য পাঠিয়েছি। ওই টাকা সম্পূর্ণ আয়ুষের, ওই টাকা তোমার অভিজিতের কারণ নয়। ওই টাকায় তুমি হাত দেবে না, তুমি কাউকে দেবে না। হ্যাঁ, যারা ফেরত চাইছে উপযুক্ত প্রমাণ দিলে তবেই তুমি তাদের দেবে। তাছাড়া কে কি বললো কি না বললো কোনো দিকে তোমার গুরুত্ব দেওয়ার দরকার নেই। তোমার মতো তুমি কন্টেন্ট বানিয়ে যাও, বলবেই বলবেই, গাছে তুলে দিয়ে মুই কেড়ে নেবে। যারা তোমাকে টাকা নেওয়ার জন্য এক সময় বলেছিল তারাই এখন উল্টে গিয়ে তোমার পেছনে বাস দিচ্ছে। তারা একবারও বুঝছে না আয়ুষের ট্রিটমেন্টটা কি ফ্রিতে হচ্ছে, পুনেতে টাকা লাগছে না। আজকে পুনেতে টাকা লাগছে না, তাই না? পুনেতে টাকা লাগছে না। তবে একটা কথা বলি প্রিয়া, তুমি যদি একান্তই কোনো বাচ্চাদের উপকার করতে চাও, তুমি হোমে কিছু টাকা দিতে পারো। যেসব অনাথ বাচ্চারা মা বাবা ছাড়া একা একাই হোমে বেড়ে উঠেছে, সরকারি হোম, সরকার তাদের দায়িত্ব নিয়েছে, সেই সব হোমে গিয়ে টাকা নয়, তাদের হয়তো একদিনের খাবার, জামা কাপড় যা লাগে, হোমে গিয়ে তাদের কাছে থেকে, তাদের থেকে সবকিছু নিয়ে তুমি নিজে হাতে, হোক না এক একটা হোমে 50,000 টাকা খরচ হোক, তুমি দাঁড়িয়ে থেকে করে আসবে। আর না হয় হোম কর্তৃপক্ষকে তুমি বলবে এগুলো কিনতে, তারা কিনবে, তুমি দাঁড়িয়ে থেকে সেগুলো করে আসবে। সেখানে যদি তোমার ভালোবাসার মানুষ 2-1 যেতে চায়, যাবে, কোনো আপত্তি নেই। তুমি ওরকম 2-3টে হোম বেছে নাও, সেই হোমে তুমি কিছু অনাথ বাচ্চাদের সাহায্য করো, বাদ বাকি টাকা আয়ুষের জন্য রাখো, অন্য কোনো খাতে নয়। কার ঘর হচ্ছে না, কার মেয়ের বিয়ে হচ্ছে না, কার হচ্ছে না, এসবের জন্য তোমার ওই টাকা নয়। আজকে যে পরিবারটা তোমার কাছে 1,20,000 টাকা চেয়েছিল, আমাকে বারবার এসে কমেন্ট করেছে, আমি তার ভিডিও কমিউনিটিতে দিয়েছি, তার মেয়ের সঙ্গে আমার কথা হয়েছে। আমি জিজ্ঞেস করেছি প্রিয়া কি টাকা দিতে চেয়েছে? বলেছে হ্যাঁ, প্রিয়াদি বলেছে 50,000 টাকা দেবে। তাহলে কই? তাদের কমেন্ট বক্সের নিচে গিয়ে তোমাকে নিয়ে যখন নোংরা কমেন্ট করছে যে প্রিয়া দেবে না, প্রিয়া দেবে না, একবারও তো তারা উত্তর দিচ্ছে না যে হ্যাঁ প্রিয়াদি বলেছে 50,000 টাকা দেবে। কারণ 50,000 টাকা প্রিয়া তাদের হাতে কিংবা অ্যাকাউন্টে দেবে না, বলেছে
নার্সিং হোমের অ্যাকাউন্টে দেবে। তাহলে দেখেছো প্রিয়া, মানুষ তুমি চেনোনি, তুমি যেমন নিজেকে তেমন মনে করো। আমিও তাকে পাঠিয়েছি টাকা, কারণ সে আমাকে বলেছিল ব্যক্তিগতভাবে কিছু দিতে। আমি আমার স্বার্থ অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী আমি দিয়েছি। আমি দিয়ে বলবো না যে আমার টাকা ফেরত দাও কিংবা অপচয় করছো, না। কিন্তু আমার সব থেকে খারাপ লেগেছে প্রিয়াকে নিয়ে যখন কমেন্ট করছে, সে জায়গায় তারা লাভ রিয়াক্ট দিচ্ছে। কি বোঝাতে চাইছে তারা? কি বোঝাতে চাইছে? তারা কিন্তু একবারও বলছে না প্রিয়াদি বলেছে মায়ের অপারেশন হলে নার্সিং হোমের অ্যাকাউন্টে টাকাটা যাবে। বন্ধ করো প্রিয়া। তোমার কাছে এখন অনেক টাকা, 12 লক্ষ টাকা। মানুষ এখন হরিলুটের বাতাসার মতো লুট করতে চাইবে। যে তোমার বিপদে একটা টাকাও দেয়নি, সে তোমাকে সমবেদনা জানিয়ে তার বিপদের কথা বলে তোমার কাছে টাকা ধার চাইবে। খুব সাবধান, সেই সব মানুষগুলো থেকে খুব সাবধান। একদম পেছনের দিকে ফিরে তাকাবে না। ওই টাকা আয়ুষকে আমরা দিয়েছি, সেই জন্য আয়ুষের টাকা, আয়ুষের চিকিৎসা হবে। এখানে তোমার কিংবা অভিজিতের আর মাতব্বরি করার দরকার নেই। পুরো টাকা যদি তুমি অনাথ আশ্রমে বাচ্চাদের কিছু দিতে চাও দিতে পারো, তাছাড়া একটা টাকাও না। যারা ভিডিও করে তোমাকে দেখাতে চাইছে না অথচ সাহায্য নেবে, তারা কেমন? বিশ্বাস করবে কি করে? দুদিন পরে তোমাকে বলবে যে কার নামে তুমি টাকা নিজের অ্যাকাউন্টে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করিয়েছো। বলেনি? ঘর দেখিয়েছে, কে মুখে কাপড় দিল কে না দিল, সেইখানে তুমি 10,000 টাকা দিয়েছো মাত্র। তাই নিয়ে এই কথা। যদি তুমি মানুষকে 50,000, 1 লাখ দাও, তোমাকে ছিঁড়ে খাবে প্রিয়া। সেই জন্য তোমাকে বলছি বন্ধ করো এইসব। কোনো টাকা তোমার কাউকে দিতে হবে না। উপযুক্ত প্রমাণ সহ যদি কেউ ফেরত চায়, সেটা তুমি দিতে পারবে। একটা চ্যানেল দেখলাম, আমাকে একজন লিঙ্ক পাঠিয়েছে, সে 50 টাকা দিয়েছে, অথচ ক্যামেরা খুলে বসে গেছে তোমার এই টাকা নয়ছয় করার নিয়ে। তুমি কাকে চাল কিনতে, টিন কিনতে টাকা দিয়েছিলে, সেটা নিয়ে সে বলতে বসে গেছে। মানুষ কত ধরনের, নিজে সাহায্য করবে না, অথচ কেউ সাহায্য করলে সেটা নিয়ে নানান রকম কথা। অভিজিৎকে ধন্যবাদ না দিয়ে পারছি না। অভিজিৎ, তুমি তো একটা মানুষের জীবনযাত্রা পুরো পাল্টে দিলে। তুমি যদি ওই ভিডিওটা না করতে, যে ভিডিওটায় তোমার হাত কাঁপছিল, ক্যামেরা কাঁপছিল, তুমি কথা বলতে পারো না, তুমি অশিক্ষিত, তুমি একের ওপর এক সাজিয়ে কথা বলতে পারো না। তুমি হচ্ছ প্রিয়ার কলের পুতুল। প্রিয়া তোমাকে চাবি দিয়ে যতটা বলতে বলবে, ঠিক তুমি ততটাই বলবে, কারণ তুমি কোনো কাজ করো না। তুমি হচ্ছ প্রিয়ার ওপরে নির্ভর করে বেঁচে আছো। তা তুমি এমন একটা কাজ করে ফেলেছো, সত্যি একটা মানুষের জীবনযাত্রা পাল্টে দিয়েছো। এই ক্যাকা থেকে তুমি একজনকে মধুর কোকিল সুরে ট্রান্সফার করেছো। সত্যি অভিজিৎ, তোমার ক্ষমতা। আজকে প্রিয়া স্কুলে ভর্তি হয়েছিল। ও প্রিয়া পড়াশোনা পারলা না তাই না? স্কুলে ভর্তি হয়েছিলা, পরীক্ষা দিতে পারলা না, কিন্তু দেখেছ তোমার যেই কেসের কথা উঠলো, অমনি একজন লাভ খাইয়ে কোকিলে পরিণত হয়ে গেল। কাক সাইজে এতদিন কা 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 করতেছিল, হঠাৎ কইরা অভিজিতের কেসের কথা শুই না সে কোকিল হয়ে গেল। আচ্ছা, কোকিলের কাজ কি? কোকিলের কাজ হচ্ছে এই কি বলবো, ওই আমাদের যারা অন্যায় টন্যায় করে, ক্রিমিনাল করে, তাদের হয়ে সালিশি করা। কোকিল গো কোকিল চেনো নাই? কণিকা উজ্জ্বল যে কোকিলের সাথে ভিডিও করছিল, ওইখানটাই তো আমরা জানছি কোকিল কারে কয়। তা সেই কেসে একজন কইছিল আমাকে, এই যে ওয়াইটি বড় দিদিভাই, প্রিয়ার শুভাকাঙ্ক্ষী দিদিভাই, সবার প্রথমে প্রিয়ার হয়ে টাকা চাইছিল লোকের কাছে, আর প্রিয়া তারে উপযুক্ত সম্মান দিল না। তা এই যে সবাই তারে কেসের ভয় দেখাও, কেন গো? কেন? কেস করতে পয়সা লাগে না? তা সেই দুঃখী বেচারি আমার নিজে কোকিল হবে, নিজের কেস নিজে লড়বে, এ আবার সবার বিরুদ্ধে বৈশা একখান ঠুকে দেবে। নিজে কোকিল হয়ে গেলি, আর টাকা লাগবে না তো, যখন খুশি যার বিরুদ্ধে সমন পাঠাও। তাই কোকিল হইতে গেলে কয়দিন লাগে? 7 দিন না 15 দিন না 3 মাস না 3 বছর? তোমরা জানো ভিউয়ার্স, একটু বলো তো, একটা কোকিল কোনো কোর্সে ভর্তি হইয়া তার কোকিলগিরি ফলাইতে কয় মাস, কয় দিন, কয় বছর লাগে? নাকি ওই কোকিলের ওই বেঞ্চিতে বসেই
সে যদি কয় আমি কোকিল হয়ে গেছি, সে কোকিল হয়ে যাবে? যাকে ভালো কথা, সে যদি সত্যি কোকিল হইতে পারে তাহলে তা ভালোই হইবে। আমাদের ইউটিউবের যত সমস্যা সবকিছু আমরা ওই কোকিলের কাছে যাইব। যখন কোকিল হইয়া বইবে তখন তো আর দেখবে না। সেখানে যদি কোনো গিয়ে কেউ আপিল করে, আমি আপনার কাছে আমার আবেদন নিবেদন সব রাখবো, আপনি আমার সমস্যার সমাধান করে দেন, সে তো কইতে পারবে না ওইটা আমার দলের না, ওর কেস নেবো না, ওর কেস করবো না, তা তো করবে না। তা আমরাও তখন আমাদের মানে সহ ও ক্রিয়েটার একজন কোকিল হইলে কত সুবিধা হবে। ইউটিউবে কেস সব পাবি, যা যা যা। অবশ্য কোকিল হয়ে আস্তে আস্তে আমি আবার বাঁচি কিনা মরি কইতে পারি না। আচ্ছা, তোমরা এত সবাই একটা লোকেই বাঁচিয়ে নইছো, তোমরা সহি আর কাউরি দেখো না? সব ক্রিয়েটাররা কয় ওরে কেস দেবো। আর কেস কি, তোমাকে ঘরে আলমারিতে তালা দেওয়া রয়েছে যে খুইলে এনে দিয়ে দেবা? ওর বিরুদ্ধে কোনো কেস হয় না, কোনো কেস ওরে শেষ করতে পারে না, কোনো কেসের আওতায়ও পড়ে না। হচ্ছে নিপাতনে সন্ধি বলে না, নিপাতনে সিদ্ধ হচ্ছে তাই। ও নিজেই তো এখন কোকিলের বাচ্চা কোকিল, এখনো পরিণত হয় নাই, সবে কু মানে কাকা করতে তো সেদিন সবে একটা কু শিখেছে, আস্তে আস্তে কোকিল ডাকা শিখবে তো। তা মানুষ কি বলবো, মানে মানুষে খিল্লি করতে রাখে না, আর নিজে খিল্লি করবে। শিক্ষিত হয়েছে, বড় লেখাপড়া করে আইছে, ডিগ্রি তারি MA BA, একটা টিউশনে করে খাইতে পারে না, এখন নাকি সে ওকালতি করবে। ওকালতি, বাবা ওকালতি, আমি আর বাসি না রে ভগবান। ইউটিউব সাইডা এখন নাকি ওকালতি যাবে, কেস ঠেকানোর ভয়তে। কেস করতে টাকা লাগে না? তা তুই কি ভাবিস, যারা উকিল তাদের নামে প্রত্যেকদিন কেস করতে পারে তাদের বিরুদ্ধে? তুই জানাও, কোর্টে যাইয়া বল আমি উকিল হয়েছি, প্রত্যেকদিন একটা মানুষের করে কেস করব। তখন না ওই যে জাজমেন্ট দেওয়ার জন্য বসে রয়েছে, সেই জজ বুঝে যাবে যে এ কোকিল সাজিছে কিসের জন্য। অ্যাকচুয়ালি এই কাক সে নিজে কোকিল সাজতেছে। মা গো মা, ওর এখন এই বুড়ো বয়সে, অবশ্য শিক্ষার কোনো বয়স নেই, এখন টাকা পয়সা ভালোই হয়েছে, এখন ওকালতিটা পাশ করবে, আর ওই গাছতলায় উকিলদের বেঞ্চিতে বসে সে তার ইনকাম করবে। ভালো কথা, একদিক থেকে কিন্তু যুক্তি খারাপ দেয় নাই। ইউটিউবে এরকম করে লোকের পিন্ডি না ছটকাইয়া ও যদি ওইখানে বৈশা ইনকাম করে কিছু লেখাও, তাও কিন্তু অনেকটা ইউটিউবের লোক বাঁচবে। ওর একটা খুব ধারণা, ও যদি ইউটিউবে না থাকে, ইউটিউবে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করতে পারবে না। তা তুই একটু জানা, তুই ওকালতি পড়তি 3 মাসের জন্য ছুটি নে, 3 মাসের জন্য কোনো কন্ট্রোভার্সি করিস না। দেখ ইউটিউবে আমরা সব হাওয়া হয়ে যাই নাকি মইরা যাই নাকি একবারে ধুলির সাথে হয়ে যাই, প্রমাণটা করে দে। 3 মাস তুই ভিডিও দিস না, আমাদের কন্ট্রোভার্সি চলে কিনা একবার দেখে নিস, বুঝতে পারলি? নিজেরে একবারে ডন ভাবে। আচ্ছা বন্ধুরা, আজকে ও যাকে সাপোর্ট করে তাকে বলার সময় আশপাশ দিয়ে চলে যায়, তেমন করে বলতে পারে না। ও নিজেই আজকে বলতো যে আজকে যদি আমি টিনুর সাপোর্টার না হয়ে যদি আমি অন্য নেগেটিভ ক্যারেক্টার হতাম, তাহলে আমি এই পয়েন্টটা ধরলাম। আবার ওই পয়েন্ট ধরে যদি কেউ ভিডিও করে, কেন করলা, দেখছো ভিডিওতে যা দেখছো তাই কইবা, ভিডিওতে দেখন যায় নাই, সেই কথা কইলা কেন? ওর কমেন্ট বক্সে কে এসে কমেন্ট করছে, প্রিয়া 22 লাখ টাকা কামাইছে, ভিডিও 20 মিনিট দেওয়ার পরে ডিলিট করে দিয়েছে। আরে ভাই, নোটিফিকেশন তো আমাদের কাছেও আসে, বড় বড় ইউটিউবারদের নোটিফিকেশন এলেই আমরা সেটা আগে ক্লিক করি। এই ভিডিও করতে করতে যদি কোনো বড় বড় ইউটিউবারদের নোটিফিকেশন আসে, একবার দেখে নিই, সে শর্ট হোক আর বড় হোক, তাহলে আমরা কেউ দেখতে পেলাম না। কে একজন, কোনো প্রমাণ নেই, তাহলে বিনা প্রমাণের কথা, যেটা ও নিজে দেখেনি, যেটা ও শুনেছে, ভিউয়ার্সরা ইউটিউব মানে তাদের কমেন্ট বক্সে থেকে বলে আসছে, সেই কথা তুলে নিয়ে ও 22 লক্ষ করে প্রিয়াকে কতগুলো কথা শুনিয়ে দিয়েছে, যে টাকা ঝাঁপিয়ে দিয়েছে, অ্যাকাউন্টে সরিয়ে দিয়েছে, হ্যান করেছে, ত্যান করেছে। অ্যাকচুয়ালি ও এটা করেছে, ও QR কোড দিয়ে টাকা তুলেছে। ও বললো আমি হিসাব দিয়েছি। কি হিসাব দিয়েছে? উকিল রেখেছে। তাহলে তোমার উকিল রেখেছো, তুমি কত টাকা খরচ করেছো? তোমার কেসটাকে ওয়েস্ট বেঙ্গলে আনার জন্য তুমি আপিল করেছো, ঘরে বসে তুমি করনি, তুমি ওকালতনামায় সই করে দিয়ে এসেছিলে
ঝাড়গ্রামে গিয়েছিলে, আমরা সব জানি। সেখানে সই করে দিয়ে এসছিলে, তোমার সই করা ওকালতনামা নিয়ে এখানকার উকিল দিল্লির উকিলের কাছে পাঠিয়ে সেগুলো কাজ চলছে। তাহলে সেই উকিল বাবদ তোমার কত টাকা খরচ হয়েছে আর কত টাকা তোর অ্যাকাউন্টে উঠেছে সেটা তো দেখাসনি। বলেছিস, বলতে বলতে মুখে রক্ত উঠে গেলেও আমি হিসাব দেবো না। এই কথাটা টার্গেট করে প্রিয়া, কেন তুমি পারছো না এটা, যে তুই বলতে বলতে রক্ত উঠে যাক, তোর ভিডিও দেখবো না, তোর কথার উত্তর দেবো না। আর আমাকে দিয়েছে ভালোবাসার মানুষ, তারা বলছে যে আয়ুষের চিকিৎসার জন্য টাকা দিয়েছে, আয়ুষের চিকিৎসা হবে, ব্যাস খেল খতম, কথা খতম, পয়সা হজম, ব্যাস। ওটা আয়ুষের জন্যই রাখবে তুমি, যে যাই বলুক। গালাগালি তুমি শুনছো, তোমার সংসারের ওপরে ইফেক্ট পড়ছে, তোমার সন্তানের ওপরে তার ইফেক্ট পড়ছে, তোমার স্বামীর ওপরে পড়ছে, তুমি অসুস্থ হয়ে যাচ্ছ, মাথা যন্ত্রণা শুরু হচ্ছে। তাহলে কেন? টাকাও নেবে না, গালও খাবে, সেটা কখনো হয়? সেটা কখনো হয় না। আর তুমি তোমার সন্তানের চিকিৎসার জন্য টাকা নিয়েছো, চিকিৎসা তো হচ্ছে, এমন তো নয় যে তুমি সরকারি হসপিটালে চিকিৎসা করাচ্ছ সেখানে কোনো টাকা ইনকাম হচ্ছে না। আজকে একটা পরিবারকে নোংরা নোংরা কথা বলে, নোংরা নোংরা ভিডিও করে টাকা কামিয়েছে, সেখান থেকে কেস খেয়েছে। কেস খাওয়ার পরে তারপরে উকিল রাখতে টাকা নিয়েছে। এবার হচ্ছে অভিজিৎ আসামি, প্রিয়া আসামির বউ। তুই তো বড় আসামি রে, তুই বড় আসামি। সে নিজে কিছু না করে তার ভাই একটা মুসলিম মেয়েকে নিয়ে পালিয়ে গেছিল, সেই জন্য তাকে আসামি হিসেবে দেয়া হয়েছিল। কোর্ট থেকে সে জামিন পেয়ে ক্লিন চিট নিয়ে বেরিয়েছে, কেস খতম। এখন যদি সে আসামির বউ হতে পারে, আজকে থেকে তোকে আমরা আসামি বলে ডাকবো। যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা ওকে সিভিল স্যুট হয়েছে, ক্রিমিনাল স্যুট না হোক, সেটাও তো তুই তাহলে আসামি। তো তোকেও তো আমরা আসামি বলতে পারি। তোর নামে কেস হয়েছে, এখনো বিচার শেষ হয়নি, বিচারাধীন, তাহলে কেন তোকে আসামি বলবো না? তুইও তো একজন আসামি, দাগি আসামি, একটা ফ্যামিলিকে ধ্বংস করার আসামি, একটা ফ্যামিলির ইনকামকে তুই নষ্ট করার আসামি। তুই হচ্ছিস 1 নম্বরের দাগি আসামি। তাহলে তোকে যদি সবাই আসামি বলে ডাকে, তোর ভালো লাগবে? তাহলে বন্ধুরা যারা আছো, ওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো আসামি বলে। আর যারা আমার প্রো ক্রিয়েটার আছে, ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করো, সবাই ওকে আসামি বলে সম্বোধন করো। কারণ প্রিয়ার বর যদি বিচারের পরেও আসামি থাকে, একদিন হলেও তাকে হাজতে থাকতে হয়েছিল। বিচারালয় মানে হাজত থাকুক না থাকুক, বিচারাধীন যারা তারাই আসামি। তাহলে ওর ব্যাপারটা যখন বিচারাধীন আছে, ও কেন আসামি থাকবে না? আজকে আমি যে কথাগুলো বললাম প্রিয়াকে নিয়ে, আমার কথার সঙ্গে তোমরা যদি সহমত হয়ে থাকো, অবশ্যই কমেন্ট করে বলবে যে প্রিয়াকে যেটা বলেছি, প্রিয়া সেটা করা উচিত কি না। আর ওই কোকিল সাহায্যে যে তাকে এখন থেকে আমরা আসামি বলতে পারে কিনা। কারণ সে যদি প্রিয়াকে আসামির বউ বলে, সেও তো নিজে একজন আসামি, তারও তো বিচার চলছে। তাহলে তাকে কেন আমরা আসামি বলতে পারবো না? এক যাত্রায় তো পৃথক ফল হতে পারে না। অভিজিতের তবুও কোর্ট থেকে বিচার হয়ে সে নির্দোষ প্রমাণিত হয়েছে, এ তো এখনো নির্দোষ প্রমাণিত হয়নি। তাহলে আমরা একে আসামি বলতে পারি কিনা, এটা একবার তোমরা জানিও। চলো তাহলে আজকের ভিডিওটি এখানে রাখছি, আগামী দিন থেকে নিয়মিত ভিডিও পাবে। চলো এখন আসি, টাটা আমার ভিউয়ার্সদের জন্য।